অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যিনি কিনা গত ৪ বছর আগেও ছিল একেবারে অখ্যাত এক ফুটবলার, কিন্তু ২০২২-এর কাতার বিশ্বকাপ জেতার পর থেকে এই আর্জেন্টাইনের নাম কিন্তু এখন মানে মিডফিল্ডের জন্য, অ্যাটাকিং মিডফিল্ডের জন্য বলতে হবে, খুব পরিচিত। এবং তাকে দলে পেতে চায় না, এটা খুব কম দলই আছে। এই মুহূর্তে তিনি খেলছেন ইংলিশ ক্লাব লিভারপুলে, এবং লিভারপুল হচ্ছে আপনার শেষ ষোলোর যে ম্যাচ হলো সেখানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যায় পিএসজির কাছে হেরে। আর লিগ টাইটেলে লিভারপুল একেবারেই অন্যদের তুলনায় এতটাই এগিয়েছে যে এটা আপনি ধরেই নিতে পারেন যে যদি অনেক কিছু না হয় তাহলে তারা কাপটা দিতে যাচ্ছে। কথাটা হচ্ছে লিভারপুলের দিনে যে খেলছেন সেখানে মোহাম্মদ সালাহ হচ্ছে মূল স্ট্রাইকার, কিন্তু আমরা প্রায়শই দেখতেছি যে বেশিরভাগ গোলের যে প্লেমেকার আমরা যেটা বলি, সেখানে অ্যাসিস্টটা করতেছে হচ্ছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এখন এই যে তার উঠতি ফর্ম, জাতীয় দলের হয়েও তিনি যে ফর্মটা দেখাচ্ছেন, মানে সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও তিনি যে একটা গোল করলেন, সবকিছু মিলিয়ে ম্যাকঅ্যালিস্টার এখন হটকেক। তো তার দিকে চোখ পড়েছে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের যে বাজে পারফরমেন্স, সেটা তো আপনারা দেখলামই। আর্সেনালের কাছে পর টানা 2 লেগে হেরে তারা বের হয়ে গেছে। আর তাদের মিডফিল্ডের যে প্রাণভোমরা, সেটা হচ্ছে ক্রোয়েশিয়ান লুকা মদ্রিচ। সেই লুকা মদ্রিচ কিন্তু আপনার বয়সের ভারী বলবো আর কি, তিনি যখন ৩৯ বয়স তার, সো তার ফর্মে একটু ঘাটতি হবে। তিনি এখন নিয়মিত দলে থাকছেন না, বা দলে থাকলেও তিনি কন্টিনিউ করতে পারছেন না পুরো ৯০ মিনিট খেলা, যার ফলে রিয়াল কর্তৃপক্ষের মাথায় ঢুকেছে যে আমাদের ফরওয়ার্ড লাইন যেহেতু স্ট্রং, সো আমরা এখন চেষ্টা করি আমাদের মিডফিল্ডটাকে আরো ঢেলে সাজাতে। আর সেজন্যই তারা চোখ দিয়েছে ম্যাকঅ্যালিস্টারের দিক। তার মূল্য কত হবে, কত দামে তিনি বিক্রি হবেন, এসব হচ্ছে পরের বিষয়। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাব ম্যাকঅ্যালিস্টারের মতো এত বড় মিডফিল্ডারকে কিনতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয় এটা একেবারে ২-২-৪-এর মতো একটা বিষয়। কারণ ম্যাকঅ্যালিস্টারের জন্য লিভারপুল কোনো ছোট ক্লাব তা আমি বলছি না, কিন্তু আপনি যখন ক্লাব ফুটবলের কথায় আসবে তখন রিয়াল মাদ্রিদের চাইতে বড় কোনো নাম আসলেই আর নেই। অতএব ম্যাকঅ্যালিস্টারের রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্ন থাকাটাও খুব স্বাভাবিক। আবার রিয়াল মাদ্রিদেরও ম্যাকঅ্যালিস্টারের মতো একজন এত বড় মাপের মিডফিল্ডার দরকার, যাকে দিয়ে যে কোনো সময় তিনি অ্যাটাক সাজাতে পারবেন। প্রশ্ন হচ্ছে এই ২-২-৪ কি আসলেই মিলবে, নাকি আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন সাংবাদিকের মুখে অথবা সোশ্যাল মিডিয়ায় একটা চাউর হয়ে যায় যে অমুকে যাচ্ছেন না, অমুকে দল ছাড়ছেন আবার ছাড়ছেন না, অনেক কথাই তো আমরা শুনি। কিন্তু আমার মনে হয় ম্যাকঅ্যালিস্টারের এই মুহূর্তে তার যে বয়স, তার যে ফিটনেস, তার যে ক্ষিপ্রতা, তার যে দক্ষতা, তার যে নৈপুণ্য, সবকিছু মিলিয়ে তার জন্য আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে লিভারপুলের তুলনায় রিয়াল মাদ্রিদ যাওয়াটা হচ্ছে বেস্ট অফার। এবং সেখানে গেলে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে তাদের আক্রমণ ভাগে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো যে খেলোয়াড়রা আছেন, তারাও কিন্তু ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে অনেক বেশি বলের জোগাড় পাবেন। পাশাপাশি ম্যাকঅ্যালিস্টার নিজেও কিন্তু কখনো কখনো একেবারে অন্যের রক্ষণে ঢুকে গোল করে আসতে পারবেন। তো ম্যাকঅ্যালিস্টার, রিয়াল মাদ্রিদ, এই গল্প আগামী কিছুদিন চলবে। ফলাফল যদি এটার রেজাল্টটা হয় যে রিয়াল মাদ্রিদ যাচ্ছেন, তাতেও আলোচনা হবে। যদি রিয়াল মাদ্রিদে না যান, লিভারপুলই থেকে যান, সেটা নিয়েও আলোচনা হবে। কিন্তু যারা রিয়াল মাদ্রিদ সমর্থক তারা মূলত ব্রাজিলের, তাই না? তারা কি ম্যাকঅ্যালিস্টারের মতো এত বড় একটা নামকে খুব স্বাভাবিকভাবে মানতে পারবেন, নাকি তারা একজন আর্জেন্টাইন হওয়ার কারণে তাকে নিয়ে খুব বেশি ঢাকঢোল পিটাবেন না? সেটা অবশ্য সময় বলে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্রিস্টিয়ানো রোনালদো যে যুগে রিয়াল মাদ্রিদকে একের পর এক শিরোপা জিতিয়েছিলেন, তখন কিন্তু তার অন্যতম সঙ্গী ছিলেন এক আর্জেন্টাইন, তিনি হচ্ছেন ডি মারিয়া। সো এখন ম্যাকঅ্যালিস্টার আসলে সেরকম কিছু একটা ঘটবে, এটা আমরা বলতেই পারি। অতএব ক্লাব আর দেশ, ফ্যানদের মধ্যে এই ধরনের বিভেদটা না থেকে আমরা আসুন বাস্তবতার দিকে চিন্তা করি এবং অপেক্ষা করি সামনের সময়টাতে কি হয়।